ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজই মহিলারা আমরা একার হাতে করতে বেশি পছন্দ করি। সমস্ত কাজ করতে গিয়ে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারি না। তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস আর ট্রিক্স ফলো করে সারাদিনের কাজগুলোকে যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো। সাথে বেঁচে যাবে বেশ খানিকটা পরিশ্রম আর অর্থ। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের অনেকটাই সুবিধা হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতা। চা করার পর কিন্তু চা পাতাটা আমরা ফেলে দিই, কোনো কাজে লাগে না। কিন্তু আজকে থেকে এই চা পাতাও ফেলবো না। এই চা পাতা দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। তো দেখো এখানে আমি দুধ চা করেছিলাম। এর যে চা পাতাটা আছে প্রথমে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে ভালো মতো ধুয়ে নেবো। আর তোমরা যদি লিকার চা করো তাহলে কিন্তু আর আলাদা করে বারবার পরিষ্কার করে ধোয়ার কোনো দরকার নেই। তবে দুধ চা বা চিনি দিয়ে চা করলে একটু বারবার যদি আমরা পরিষ্কার করে ধুয়ে নিই তাতে কিন্তু ভালো হবে। তো ছাঁকনিটার মধ্যে আমি চা পাতাটাকে নিয়ে ভালো মতো ধুয়ে একটুখানি জল ঝরিয়ে নিলাম। এরপর এই চা পাতাটাকে আমি কি করব, এখানে আমি দুটো ছোট ছোট কাগজের টুকরো নিয়েছি। কাগজের টুকরোর মধ্যে এইভাবে চা পাতাগুলো বেশ খানিকটা করে দিয়ে দেবো। এরপর এই কাগজের টুকরোগুলোকে ছোট ছোট এইভাবে ভাঁজ করে নেবো যাতে কোনো রকম ভাবে ভেতর থেকে না চা পাতা সাইড দিয়ে বেরিয়ে আসে। তোমরা চাইলে যে টিস্যু পেপার হয় বা ন্যাপকিন এইগুলোতেও করতে পারো, তবে কিন্তু যাতে চা পাতাটা ভালো মতো ড্রাই হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। কেননা টিস্যু পেপার কিন্তু অনেকটা নরম হয়, তাড়াতাড়ি কিন্তু ভিজে যাবে। তো দেখো এখানে আমি দুটো কাগজের পুটলি বানিয়ে নিয়েছি। এরপর এটাকে কোথায় ব্যবহার করব, আমরা যখন ফ্রিজে কোনো খাবার রাখি তখন দেখা যায় দীর্ঘদিন ফ্রিজটা যদি ঠিকঠাক মতো পরিষ্কার না করি ফ্রিজ থেকে কিন্তু একটা গন্ধ বেরোয়। আর সবসময়ের জন্য কিন্তু খাবারের ঢাকনাও আমরা ঢেকে রাখি না। বেশ কিছু খাবার হয় যেগুলো আমরা খোলাই অবস্থায় রাখি। তো এইরকম ভাবে যদি রাখি আর ফ্রিজ যদি বেশি দিন পরিষ্কার না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম ভাবে চা পাতা একটা পুটলির মধ্যে করে এইভাবে যদি ফ্রিজের কোনো এক কোনায় রেখে দিই তাহলে ফ্রিজটা যেরকম জীবাণুমুক্ত থাকবে সাথে কিন্তু ফ্রিজের মধ্যে কোনো রকম গন্ধ হবে না। এর বদলে কিন্তু আমরা লেবুও ব্যবহার করতে পারি। তবে ঘরে লেবু না থাকলে আমরা ফ্রিজে চা পাতাও ব্যবহার করতে পারি। এছাড়া যেসব এরিয়ায় ডাস্টবিন বা ময়লা আমরা ফেলি সেই সব জায়গায় কিন্তু অনেক ছোট ছোট আরশোলা থাকে। সেরকম জায়গাতেও যদি এরকম একটা কাগজে মুড়ে চা পাতা ফেলে রাখি তাহলে কিন্তু আর আরশোলাও হবে না। জায়গাটা কিন্তু সুন্দর মতো ফ্রেশ একটা গন্ধও বেরোবে। তো আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমরা যখন রান্নাঘরে রান্না করি তখন অনেক সময় দেখা যায় কড়াইটা গরম করে কিছু রান্না করার জন্য বা কিছু ভাজার জন্য বেশ খানিকটা তেল কড়াইয়ের মধ্যে দিই। সাথে কিন্তু খুন্তিটাও এরকম ভাবে কড়াইয়ের মধ্যে রেখে দিই। ভুলবশত আমরা অন্যান্য কোনো কাজে যদি চলে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তেলটা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে। আর গরম হওয়ার সাথে সাথে দেখা যায় খুন্তিটাও এত পরিমাণে গরম হয়ে যায়, হঠাৎ করে ভুলবশত যদি আমরা খুন্তিটাকে ধরে ফেলি সেক্ষেত্রে কিন্তু হাত লাল হয়ে যায়, হাত জ্বালা করে, হাতে ফোস্কা পর্যন্ত পড়ে যায়। তো এরকম ভুল কিন্তু আমাদের অন্যান্য কাজ করতে গেলে অন্যান্য কাজগুলো কিন্তু ভুলেই যাই। তো এইরকম সেক্ষেত্রে আমরা কি করব? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ছোট্ট একটা কাজ যদি করে নিতে পারি তাহলে যতই গরম খুন্তি হোক না কেন ভুলবশত যদি আমরা খুন্তিটাকে ধরিও আমাদের কিন্তু কোনো রকম ছ্যাঁকা লাগবে না। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা। মোজাটাকে কি করতে হবে, এইরকম ভাবে যে খুন্তিটার হাতলটা হয় সেই হাতলের মধ্যে ভালো মতো পরিয়ে দিয়ে টাইট করে এইভাবে আটকে তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে এটাকে আটকে রাখবো। তো এইভাবে যদি আমরা হাতা, খুন্তি বা যেগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই সমস্ত জিনিসগুলোকে এইভাবে মোজা পরিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা যখন রান্নাঘরে ভুলবশত কড়াইয়ের ওপর খুন্তিটাকে রেখেও দেবো, আমরা যদি ভুল করে গরম হয়ে যাওয়া খুন্তিটা ধরতে যাই আমাদের কিন্তু হাতে কোনো রকম ছ্যাঁকাও লাগবে না। আর এভাবে কিন্তু কোনো রকম বিপদ ঘটার সম্ভাবনাও নেই। তো আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা শীতকালে কিন্তু টুপি, সোয়েটার, জ্যাকেট, মোজা এই ধরনের জিনিসগুলো আমরা পরেই থাকি। আর বিশেষ করে এইরকম একটু চেরা উলের যে সোয়েটার, টুপি, মোজা এগুলো হয় সেগুলোতে দেখতে পারবে যে একটু কিন্তু লোম উঠতে উঠতে শুরু করে। লোম না ঠিক, এটা কিন্তু উলগুলোই উঠে উঠে যায়। তো এগুলো অনেক সময় হয় আমরা যদি পরার পর একটু ইচিং হয়, রেডনেস হয়, জ্বালা করতে থাকে। শুধুমাত্র যে বড়দের এরকম সমস্যা হবে তা কিন্তু নয় বন্ধুরা। বাচ্চাদের কিন্তু এসব বেশি হয় যে এরকম উলের জামাকাপড়গুলো পরলেই কিন্তু একটুখানি ইচিং হতে শুরু করে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এইসব জামাকাপড় আর পরতেই চায় না। অনেক সময় এই ছেঁড়া উলের জামাকাপড়গুলো কিন্তু দুটো দিকেই পরা যায়। তো এমন না যে আমরা উল্টো দিকটা পরাবো তাতে কিন্তু এরকমভাবে তুলোগুলো বা এরকম উলগুলো বেরিয়ে যাবে না। ভিতর দিকের অংশটাতেও কিন্তু একই রকমভাবে এই সুতোগুলো ওঠানো থাকবে। তো তার জন্য একটা ছোট্ট টিপস করে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা রেজার। রেজার দিয়ে ঠিক যেইভাবে সেলাইটা হয়েছে তার উল্টো দিকে যদি এইভাবে বেশ কয়েকবার এইভাবে আমরা রেজার দিয়ে করে নিতে পারি তাহলে এর মধ্যে যে সুতোগুলো বা তুলোগুলো উঠেছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ আলগা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজার দিয়ে ঘষে নেওয়ার ফলে বেশ খানিকটা এই রোঁয়া উঠে গেছে। তো এইভাবে যদি আমরা রেজার দিয়ে নিয়ে তারপর ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু গায়ে ইচিংও হবে না আর এগুলো কিন্তু পরতেও আরাম লাগবে। তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমরা যখন গ্যাসে রান্না করি তখন অনেক সময় দেখা যায় যে গ্যাসের বার্নারটার আগুনে কিন্তু অনেকটা কম ফ্লো দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমি গ্যাসটা জ্বালানোর সাথে সাথে বেশ খানিকটা দিকের যে গ্যাসের ছিদ্রগুলো আছে বার্নারে সেই জায়গাটা কিন্তু টোটালি অফ হয়ে গেছে। এগুলো কিন্তু বিশেষ করে বার্নার দীর্ঘদিন ঠিকমতো পরিষ্কার
পরিষ্কার না করলে নোংরা পড়ে গিয়ে কিন্তু এরকমভাবে জাম হয়ে যায়। তার ফলে কি হয়, এখান থেকে কিন্তু আমাদের গ্যাসটা বেরোচ্ছে কিন্তু আগুনটা আমরা পাচ্ছি না। এভাবেই কিন্তু গ্যাস খরচা অনেকটা বেশি হয়ে যায়। তো একটা বার্নারে এরকম সমস্যা হচ্ছে, আরো একটা বার্নারে এরকম সমস্যা হচ্ছে কিনা দেখে নিই। তো না, দেখতে পাচ্ছ যে ছোট গ্যাসের বার্নারটা কিন্তু ঠিকঠাক রয়েছে। কিন্তু ছোট গ্যাসে রান্না করতে অনেকটা সময় লাগে। আমরা কিন্তু বিশেষ করে বড় গ্যাসেই রান্না করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যদি এরকম সিচুয়েশন এ আমাদের গ্যাসটা ডিস্টার্ব করে তখন কিন্তু সাথে, সাথে মেকানিক ডাকতে হয়। আর সাথে, সাথে মেকানিক ডাকতে হয় বললেই তো আর ডাকা সম্ভব হয় না। তাই বাড়িতে থাকা সামান্য একটা উপকরণ দিয়েই কিন্তু আমরা সুন্দর মতো গ্যাস বার্নারটাকে পরিষ্কার করে নিতে পারবো। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা গরম জল। জলটা অবশ্যই উষ্ণ হতে হবে। এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু এখানে ক্লিনিং এর কাজ করবে। এরপর লবণটাকে ভালোমতো জলের সাথে মিশিয়ে এই বার্নারটাকে দিয়ে দেবো। বার্নারের মধ্যে থাকা যাবতীয় ধুলো, ময়লা সম্পূর্ণ কিন্তু এই লবণ জলে ভিজিয়ে রাখার কারণেই উঠে যাবে। বেশ কিছুটা সময় এইভাবে ভিজিয়ে রাখার পর জলের কালারটা তোমরা দেখলে বুঝতেই পারছো কি পরিমাণ এই বার্নারের মধ্যে ময়লা ছিল আর সম্পূর্ণটা কিন্তু বেরিয়ে গেছে। এইভাবে যদি আমরা বার্নার পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রাশ বা কোনো রকম হাত লাগানো ছাড়াই সুন্দর মতো বার্নারটা পরিষ্কার হয়ে যাবে। এরপর এই বার্নারটা আমি ভালো মতো শুকনো করে মুছে নিয়ে গ্যাসে বসিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে বার্নারটা কি পরিমাণ ময়লা ছিল যার জন্য আমরা সাফিসিয়েন্ট গ্যাস পাচ্ছিলাম না। আর এইভাবে একটু পরিষ্কার করে নেওয়ার কারণেই কিন্তু দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হয়ে গেছে আর আমরা কিন্তু কোনো রকম ভাবে গ্যাস কম পাচ্ছি না। তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু চকলেট বেশ খানিকটা আমাদের ঘরে সবসময়ের জন্যই থাকে। বাড়িতে কেউ আসলেও যেরকম হাতে করে চকলেট নিয়ে আসে আর বাচ্চারা রাস্তাঘাটে বেরোলেও কিন্তু চকলেট কেনেই। তো যখন অনেকগুলো চকলেট এভাবে জমে যায় তখন কিন্তু এই চকলেটগুলোকে আমাদের রাখার জন্য ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে হয়। কেননা এখানে ওখানে রাখলে দেখা যায় যে পিঁপড়ে চলে আসার, একটা যদি পিঁপড়ে হয় সারা ঘরে পিঁপড়ে যেরকম ভরে যায় সাথে কিন্তু লাইন যে পিঁপড়েটা থাকে সেই লাইনের কারণে কিন্তু আমাদের জামা কাপড়, খাট, আলমারি সমস্ত কিছুতেই কিন্তু পিঁপড়ে ভরে যায়। তাই এইভাবে যদি আমরা কোনো একটা বক্সের মধ্যে ভরে তারপর আমরা চকলেটগুলোকে রাখি তাহলে কিন্তু আর পিঁপড়ে আসবে না। তো এইভাবে রাখলেও অনেক সময় দেখা যায় এয়ারটাইট কন্টেনারের যে ঢাকনার উপরের দিকটা হয় সেখানে কিন্তু অনেক সময় ফাঁক থেকে যায়। তো তার ফলেও কিন্তু পিঁপড়ে আসে। তাই এইভাবে যখনই আমরা ফ্রিজে বা কোথাও আমরা বাইরে এই চকলেটগুলোকে বক্সের মধ্যে রাখবো তখন আমাদের নিয়ে নিতে হবে একটুখানি কর্পূর। এখানে আমি খুব সামান্য পরিমাণ ১ চিমটে পরিমাণ একটু গুঁড়ো কর্পূর নিয়েছি। কর্পূরটাকে এইভাবে বক্সের চারধারে এইভাবে ছিটিয়ে তারপর যদি আমরা ঢাকনাটাকে টাইট মতো বন্ধ করে ফ্রিজে হোক বা ফ্রিজের বাইরে অন্য কোথাও এই চকলেট বক্সটাকে রেখে দিই সেক্ষেত্রে ৬ মাস পর্যন্ত চকলেটগুলো যেরকম ভালো থাকবে সেরকম কিন্তু কোনো রকম পিঁপড়ে আসবে না কর্পূরের গন্ধে। এছাড়াও বাচ্চারা যখন ক্যাডবেরি খাবে, ক্যাডবেরি বা চকলেট খাওয়ার পর উষ্ণ গরম জলের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ মিশিয়ে তারপর যদি কুলকুচি করে বাচ্চাকে জল খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু দাঁতের মধ্যে আর কোনো রকম পোকা হবে না। কেননা পোকা হলে কিন্তু আস্তে, আস্তে সমস্ত দাঁত নষ্ট হয়ে যেতে শুরু করে। এছাড়া লবণ জল দিয়ে গার্গেল বা মুখ কুলি করলে কিন্তু দেখা যায় যে দাঁতের মধ্যে যে চকলেটের আঠালো ভাবগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ চলে যায়। তো এইভাবে যদি আমরা দাঁতের যত্ন নিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের অনেকটাই সুবিধা হবে। শুধুমাত্র বাচ্চারা না, বড়রা চকলেট খাওয়ার পর বা কোনো মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর দাঁতগুলোকে ভালো রাখার জন্য কিন্তু এই প্রসেসটা করতেই পারে। তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, প্রত্যেকদিন রান্নার জন্য কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করি। কিন্তু যখনই পেঁয়াজগুলো আমরা কাটবো তখন দেখা যায় যে পেঁয়াজের এত মারাত্মক ঝাঁজ যে যার জন্য কিন্তু আমাদের চোখ ঝাপসা হয়ে আসে। আর তার ফলে যখনই আমরা বটি বা ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে যাই তখন কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। আবার যদি চোখে জল নাও আসে সেক্ষেত্রেও কিন্তু বটি বা ছুরি দিয়ে মিহি করে পেঁয়াজ কোচাতে গেলে কিন্তু আমাদের হাত কেটে যায়। এটা কিন্তু প্রত্যেক মহিলারই হয়। তো এবার থেকে বটি, ছুরি, চপার, পিলার সমস্ত কিছু ছাড়াই কিন্তু সুন্দর মতো পেঁয়াজ কাটার ২ টো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। যেইভাবে কিন্তু কোনো কিছুর সাহায্য ছাড়াই আমরা মিহি করে পেঁয়াজ কেটে ফেলতে পারবো। তার জন্য ১ম এ এখানে মাঝ বরাবর একটা অর্ধেক করে পেঁয়াজ কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা পিলার, যেগুলো দিয়ে খোসা ছাড়ানো হয় সেই পিলার দিয়ে এরকমভাবে যদি হালকা হাতে আমরা একটু ঘষে নিতে পারি তাহলে দেখা যাবে সমস্ত পেঁয়াজ কিন্তু সুন্দর মতো মিহি করে কোচানো হয়ে গেছে। যার জন্য কোনো রকম বটি, ছুরি, চপার কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো দেখতে পাচ্ছ অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর মতো এখানে সমস্ত পেঁয়াজ আমি কেটে ফেলতে পারলাম। আর প্রত্যেকটা পেঁয়াজের সাইজ কিন্তু একই রকম। তো পিলারের সাহায্য ছাড়াও আরো একভাবে তোমাদেরকে আমি পেঁয়াজ কাটার পদ্ধতি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেটার। আর এই গ্রেটার দিয়েও কিন্তু পেঁয়াজ কাটা সম্ভব। তো এখানে আমি আরো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝ বরাবর কেটে খোসা ছাড়িয়ে ওপর নিচের অংশটা বাদ দিয়ে। এবার উপরের যে অংশটা এইরকম একটা ফাঁকা মতো থাকে। ছোট গ্রেটারে কিন্তু এই কাটার অংশটা থাকে না। একমাত্র এরকম বড় গ্রেটার বা ডিজাইনেবল যে গ্রেটার গুলো হয় মাল্টি চপার গুলো তার মধ্যেই থাকে।
থাকে। তো এই অংশটার মধ্যেও যদি এইভাবে আমরা হালকা করে ঘষে নিই সেক্ষেত্রেও কিন্তু সমস্ত পেঁয়াজ সুন্দর মতো কাটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সুন্দর মতো আমার পেঁয়াজ মিহি করে কাটা হয়ে গেছে। তো দেখতেই পেলে বটি, ছুরি, চপার, চাকু এগুলো ছাড়াই কিন্তু সুন্দর মতো পেঁয়াজ আমি কাটতে পারলাম। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।